এখন আমাদের সামনে বলবেন ডক্টর আশিস হীরা মহাশয়, যিনি দলিত সাহিত্য একাডেমির সভাপতি। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে উদ্বাস্তু জীবন নিয়ে তিনি গবেষণা করেছেন। শৈশব থেকে সাধারণ মানুষের জাপিন তার অনুসন্ধানের বিষয়। বহু সমসাময়িক পত্র ও সংকলনে প্রকাশিত তার গল্প, কবিতা, প্রবন্ধ। ডক্টর হীরার গদ্য সাবলীল, সুখপাঠ্য। তার প্রণীত ও সম্পাদিত বিভিন্ন গ্রন্থ দেশে বিদেশের পাঠকের কাছে সমাদৃত, যেমন দেশভাগ ও নারী, দেশভাগ ও নিম্নবর্ণ, দেশভাগের নতুন কবিতা, দলিত কথা, দেশভাগ ও সম্পত্তি বিনিময়, ব্রাত্য নারীর আত্মকথা, এরকম বিভিন্ন বই তিনি সম্পাদনা করেছেন। আমি তাকে ডেকে নিচ্ছি তার বক্তব্য। আজকের আমাদের এই প্রোগ্রামের শেষ বক্তা। আমরা সকলে একটু ধৈর্য ধরে তার কথা শুনব। ধন্যবাদ। আমাকে এখানে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন, তার জন্যে বেশকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি। আমি যে ব্রাহ্মণ্যবাদকে ঘৃণা করি তাদের একটি উক্তি দিয়ে শুরু করব এখানে। সেখানে বলা হয়েছে, অমন্ত্রম অক্ষর নাস্তি, নাস্তি মূলম অনুষধম, অযোগ্য পুরুষ নাস্তি, যোজকস্তত্র দুর্লভম। কোনো অক্ষরই এমন কোনো অক্ষর নেই যা দিয়ে মন্ত্র হতে পারে না। এমন কোনো মূল নেই যা দিয়ে ওষুধ তৈরি হয় না। এমন কোনো পুরুষ নেই, পুরুষ অর্থে মানুষ, ব্যক্তি, যিনি যোগ্য হয়ে উঠতে পারেন না। শুধু একজন যোজক চাই। আসলে এই যে বেশ যে কাজটি করেছে, সে কিন্তু ওই যে অক্ষরকে মন্ত্র করেছে। সে কি করেছে? মূলকে ওষুধে পরিণত করেছে, মানুষকে যোগ্য করে তুলেছে। এই যোগ্য করার জন্যে এতগুলো মানুষকে একত্রিত করেছে, তার জন্যে আমার পক্ষ থেকে আন্তরিক অভিবাদন। আজকে আমি যে বিষয়টিকে বলতে চাই, যে আসলে এই যে একটু আগে বলে গেলেন না, যে আমার একটি বই আছে, তার ভিতর একটি লেখা আছে দেশভাগ ও বৈবাহিক সমস্যা। দেশভাগ বিয়ের সমস্যাগুলোকে কি করে। বিশেষ করে আমি যখন যাদবপুরে পড়তে গিয়েছিলাম সেই সময় দেখেছি তার বিশেষ করে বাংলাদেশের মানুষ তো পড়তে আসে প্রচুর, তাদের প্রেম হয় এবং শেষ পর্যন্ত বিয়েগুলো আর হচ্ছে না, অথবা থেকে যাচ্ছে, চাকরি পাচ্ছে না। এটা একটা কেন। আমরা এই যে দলিত সাহিত্য নিয়ে এত কথা হলো, নিম্নবর্ণের সাহিত্য নিয়ে এত কথা হলো, সাবলটার্ন লিটারেচার নিয়ে কথা হচ্ছে, এই কথাগুলো অসিতদা ঠিকই প্রশ্নটা তুলেছেন, আমাকে লিখতে হলো কেন, আমি লিখব কেন, আমার কথা আমি লিখব। এইখানে আমার একটি প্রসঙ্গ দিয়ে শুরু করব, যে আসলে আমি একদম শেষের দিকে এসেছি একটি কারণে। আমি একদম বর্ডারের দিকে প্রথম একটি বক্তৃতা করতে আমি যাই আজই। সেখান থেকে ফিরতে ফিরতে এত বেলা হয়ে গেল। আমি এলাম কেন জানেন? আপনারা আমার আত্মজন। আমি দলিত মানুষ, আপনি আমার মানুষ। এই বোধে আমাকে আজকে টেনে এনেছে। ওই যোগেন্দ্রনাথ মণ্ডল বলতেন না, তোমার হাতের চেটো আর তোমার চওড়া কাঁধ আমার সাথে মিলে যায়, এই জন্যে আপনি আমার আত্মার আত্মীয়। এই জায়গা থেকে বোধহয় ভাবা প্রয়োজন। আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যখন কাজ করি, একটা ব্যক্তি অভিজ্ঞতা দিয়ে শুরু করব। সেখানে আমি যখন একটা ইন্টারভিউ নিতে যাচ্ছি, একজন বিখ্যাত মানুষ, তার নাম বলছি না, তিনি প্রগতিশীল বলেই দাবি করেন। তিনি বলছেন, আমরা 56-57 সালে তখন তিনি দেশ ত্যাগ করছেন, বলছেন যে আমার বাবাকে এবং আমাদেরকে যখন আক্রমণ করা হলো, তখন দেখা গেল যে আমরা আমাদের রক্ষা করলেন তিনি আমার পড়শি এক মুসলিম। তার সম্পর্কে নানান কথা বলার পরে শেষ সময় তিনি একটা কথা বললেন, ওদের কাছে না থাকা যায় না, তাই চলে এলাম। কি ভয়ঙ্কর একটা কথা! আপনি ভেবে দেখুন, একটি মানুষ যার জন্য তিনি প্রাণ ফিরে পেয়েছেন, শেষ কথা তিনি বলছেন, ওদের কাছে না থাকা যায় না।
এই যে যে ভাবিয়ে তোলা একটা মানুষের মনের মধ্যের যে গভীর গভীর একটা মানে লালন করে আছেন, একটা ঘৃণা লালন করে আছেন, তারই একটা বহিঃপ্রকাশ। আসলে তিনি বুঝতে পারেননি তিনি কি করছেন, বলতে বলতে আবেগতাড়িত হয়ে সেই কথাগুলো তিনি বলে ফেলছেন। এই জায়গা থেকে বোধহয় আমাদের ভাবা খুব প্রয়োজন। আসলে দলিত সাহিত্যের যে জায়গাটা, সেই জায়গাটা থেকে আমি মুসলিম সাহিত্যকে খানিকটা আমি তাদের একটা কোরিলেশন আমি খুঁজে নেবার চেষ্টা করতে চাই। আজকে দলিত সাহিত্য যেখানে দাঁড়িয়ে আছে, আমার মনে হয় মুসলিম সাহিত্যকে সেই জায়গায় এই মুহূর্তের মানে একদম সমকালের কথা যদি বলা যায়, যদি তাকে সেইখানে পৌঁছাতে হয়, তাহলে তার অনেকটা পথ হাঁটতে হবে। কেন? তার কারণ হচ্ছে গঙ্গার দূষিত জল বিজ্ঞানীরা বলে 50 কিলোমিটার অতিবাহিত না হলে সেটা শুদ্ধ হয় না। আপনার হাঁটাটা দীর্ঘ না হলে তবে কিন্তু সেটা হবে না। সবসময় মনে রাখা প্রয়োজন যে আপনার সাথে যিনি হাঁটছেন তিনি 4 কদম এগিয়ে আছেন। সুতরাং আপনি যদি সমান গতিতে হাঁটেন, সারা মানে অনন্তকাল ধরে হাঁটার পরেও সেই 4 কদম কিন্তু আপনি পিছিয়েই থাকবেন। আপনি যখন বলবেন যে আমাকে পিছিয়ে রাখা হয়েছে, দলিত মানুষেরা একটা কথা সব সময় বলেন, আমাকে পিছিয়ে রাখা হয়েছে। আসলে তা নয়, পিছিয়ে রাখাটা খুব স্বাভাবিক। আধিপত্যবাদীরা, যে মানুষগুলো চিরকাল আধিপত্য করে থাকেন, তিনি সবসময় জানবেন আমার অধীনে সে থাকবে, এটা খুব স্বাভাবিক। এই আধিপত্য থেকে বেরিয়ে আসতে গেলে আপনার যা যা করণীয়, দলিত মানুষ করছেন জন্য আজকে দলিত সাহিত্য আকাদেমি তৈরি হয়েছে। আমি তার ভাইস প্রেসিডেন্ট। আজকে তারা সেই জায়গাটা তৈরি করতে পেরেছে, নাড়িয়ে দিতে পেরেছে। এবং আপনারা জানেন আমাদের ইউনিক কতগুলো জিনিস আছে। আমরা কখনো এই যে দলিত সাহিত্য একাডেমিতে আমরা উত্তরীয় প্রদান করি না। দলিত মানুষের যে মানে আমাদের আইডেন্টিটি হচ্ছে গামছা, সেটা সমস্ত কাজে লাগে। আমরা গামছা প্রদান করি, আমরা প্রদীপ জ্বালাই না, ওই প্রদীপের তেলটুকু দলিত মানুষের কাজে লাগে। ঘি পোড়াই না আমরা, ওই ঘি খেলে আমার মানুষের স্বাস্থ্য বৃদ্ধি হবে। এই জায়গা থেকে আমাদের বোধহয় ভাবা প্রয়োজন, মুসলিমদের এই জায়গা থেকে ভাবা প্রয়োজন। শুধু তো আমার কথাটাকে লিখতে হবে, আমার কথাটা ভাবতে হবে যে আমি আমার কথাকে লিখব। কেন লিখব আমার কথাটাকে? আমার কথাটাকে আমি যদি না লিখি, যে কথাটা অন্যে লিখবেন সেই কথাটা সেইভাবে হতে পারে না, কখনো সেভাবে সম্ভবই নয়। ধরুন আমরা যদি মানিক বন্দ্যোপাধ্যায়ের নদীকেন্দ্রিক উপন্যাসের একদম শ্রেষ্ঠতম একটা দলিত উপন্যাসের কথা যদি আমরা ভাবি, মানিক বন্দ্যোপাধ্যায়ের কথা, সেইখানে যদি অদ্বৈত মল্লবর্মণের সাথে তুলনা করি, তখনই কিন্তু দাঁড়ায় না। তার কারণ কুবেরকে যেখানে শুতে দেওয়া হয়েছে, দলিত মানুষকে ওইভাবে আপ্যায়ন করা হয় না, তাকে চোর বলে আখ্যায়িত করা হচ্ছে পয়সা দেওয়ার বিষয়ে। এরকম হয় না, দলিত মানুষের চরিত্রটা এরকম নয়। এই বিষয়গুলোকে ভাবতে হবে, আসলে গভীরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। মহাভারত বলছে যে ব্রাহ্মণের যে নাম সেটা শুভ সূচক হবে, ক্ষত্রিয়ের নাম বীরবাচক হবে, বৈশ্যের নাম সে যাতে করে আয় উন্নতি করতে পারে তেমন হবে, শূদ্রের নাম নিন্দাবাচক হবে। এই ভাবনাগুলোকে আপনারা ভাবতে হবে যে আমরা কোন পর্যায়ে দাঁড়িয়ে আছি। দেখুন অনেক সময় আপনি যখন মুসলিম সাহিত্য করতে যাবেন, এই প্রশ্নটা ওঠা খুব স্বাভাবিক, এটা কিন্তু উঠবে যে হঠাৎ করে সাহিত্য তো সাহিত্য, তার দলিতায়ন কি, তার মুসলিমত্ব কি? না, বিষয়টাকে ওইভাবে ভাবলে হবে না। আমাদের সমস্ত জায়গায় কিন্তু এই বিভাজন আছে। আমরা যদি ভাষাকেন্দ্রিক সাহিত্যকে যদি আমরা বলি, তখন সংস্কৃত সাহিত্য আমরা বলি না, আমরা ইংরেজি সাহিত্য বাংলা সাহিত্যের আমরা বিভাজন করি না, করি। কিন্তু ধর্মকেন্দ্রিক সাহিত্যের কথাও যদি বলি, বৌদ্ধ সাহিত্যের কথা জানি আমরা, জৈন সাহিত্যের কথা আমরা জানি, বর্ণকেন্দ্রিক সাহিত্য শতপথ ব্রাহ্মণের কথা আমরা জানি। এইগুলো যখন জানি, জাতীয় সাহিত্য, ইউরোপিয়ান সাহিত্য, আমেরিকান সাহিত্য, যুগীয় সাহিত্য, প্রাচীন যুগের, মধ্যযুগের, এই ক্লারিফিকেশন যদি আমরা জানি, মতাদর্শগত সাহিত্য যদি বলি, মার্ক্সীয় সাহিত্য, রবীন্দ্র সাহিত্য, আঞ্চলিক সাহিত্য, রাঢ়বঙ্গের সাহিত্য, অথবা বরাক উপত্যকার সাহিত্য, আমার তেমনি করে আত্মনের সাহিত্য দলিত সাহিত্য, তেমনি করে আমার সাহিত্য আত্মনের সাহিত্য মুসলিম সাহিত্য। আপনি আপনাকে লিখুন, আপনাকে না লিখলে কে লিখে দেবে? আপনার আইডেন্টিটি কে প্রকাশ করবে? সবসময় মনে রাখতে হবে একজন মানুষ, এটা খুব স্বাভাবিক, আপনাকে দমিয়ে রাখবে।
সে তার নিজের মানুষকে মানে উপরে তুলবে, এটা খুব স্বাভাবিক। এর ভেতরে অন্যায় থাকতে পারে, কিন্তু অস্বাভাবিকত্ব নেই। আপনাকে হাঁটতে হবে, হাঁটতে আপনাকেই হবে, কেউ আপনাকে হাঁটিয়ে দিতে পারবে না। এই যে আপনার যে অস্মিতা, আপনি যা দেখলেন তা লিখলেন, এবং শুধু শুধু তাই লেখা নয়, তার ভেতরেও নান্দনিকতা থাকা প্রয়োজন। সাহিত্যের যে সংজ্ঞা হওয়া দরকার, সেই সংজ্ঞাটা প্রথমত থাকতে হবে, দ্বিতীয়ত আপনার কথাকে আপনাকে বলতে হবে। এই যে একটু আগে যে ভদ্রলোক বলে গেলেন, চমৎকার করে লিখেছেন, ভেবেছেন, তার যে ভাবনাটা, এইভাবে প্রত্যেকটা মানুষ লিখুন। এবং দলিত মানুষের একটা বিষয়কে ভাবুন যে তাদের ভেতরে কিন্তু আত্মকথাটা বেশি লেখা আছে। কেন? তার উপাদান আছে, তার বঞ্চনা আছে। এই বঞ্চনা থাকার কারণে কিন্তু সবসময় সে নিজের কথাটাকে বেশি করে লিখতে পারে। আমরা প্রত্যেকেই, মানে যারা দলিত মানুষ কলম ধরেছে তারা প্রত্যেকেরই প্রায় আত্মজীবনী আছে। তার কারণ হচ্ছে আত্মজীবনের যে বৈচিত্র্য, তার যে সাফারিং, এই সাফারিংটা প্রকাশ করলে সেটাই একটা সাহিত্য, সারা পৃথিবীতে যা পড়ানো হয়। সুতরাং এই জায়গা থেকে কিন্তু আপনাকে ভাবতে হবে, তা না হলে আপনাকে কেউ ভাবিয়ে দেবে না। আমার ব্যক্তি জীবনের একটা উদাহরণ দিই। আমার খুব কাছের একজন বন্ধু, জমিদার তনয়া, তার নাম শ্রুতি রায়চৌধুরী। তো শ্রুতির সাথে যখন আমার প্রথম পরিচয় হলো, আমি ভাবতাম যে বোধহয় আমি খুব ভালোবাসে, কিন্তু যখন আমি এসসি কমিউনিটির মানুষ, নমশূদ্র মানুষ, সে যখন প্রকাশিত হলো, যা তুই নমশূদ্র হতেই পারিস না, এই যে নমশূদ্র আমি হতে পারি না, এটা তার ইসের মধ্যে ছিল না। নমশূদ্ররা এরকম হবে, নমশূদ্ররা হবে অন্যরকম। অথবা দেবেন যে আমাদের সাথে পড়তো, তার সমস্ত নোট শ্রুতি রায়চৌধুরী নিয়েছিল, এবং সেটা যখন আমরা দেখতে গিয়েছিলাম, সে যখন জেরক্স করার আগে বা পড়ার আগে, লিখে নেওয়ার আগে, ওইটা তার মানে দিদা ওইখানের উপরে গঙ্গা জল ছিটিয়ে সেটাকে শুদ্ধ করে সেটাকে কিন্তু লিখছে। এই যে জায়গাটা, এই জায়গাটাকে ধরা দরকার। আমি কি খাবো, আমার ফ্রিজে গোমাংস আছে কি না, এইটা কেউ নির্ধারণ করে দিতে পারে না এই ভারতবর্ষে। এই জায়গা থেকে বোধহয় আমাদের ভাবা দরকার। আমার সেই জন্য, আমার সময় হলে বলবেন, আমাদের সেই জায়গাটা থেকে কিন্তু ভাবা প্রয়োজন এই জন্যে যে সত্যি যে ক্রাইসিস, যে সংকট কাল আমাদের সামনে, আপনার সংকট আর আমার সংকটের ভেতরে খুব একটা পার্থক্য নেই। আপনি আমার মতন করে ভাববেন না, হয়তো আপনার মতন করেই আপনি ভাবুন, তার চলা, তার বলা, তাকে আলাদা করে নিজেকে প্রকাশ করুন। দেখবেন সাহিত্যের নতুন ধারা কিন্তু তৈরি হবেই হবে। এবং একটু গতি বাড়ান। আমার মনে হয় যে এই যে আধিপত্যের জায়গাটা বলেন না, একটু আগে একটা কথা বলছিল বাঙালি এবং মুসলিম, এই জায়গাটা থেকে ইদানিং আপনারা কেউ বাংলাদেশের সাথে কতটা যুক্ত আছেন আমি জানি না। মানে আমার মাঝে মধ্যে দেশভাগের নিয়ে যেহেতু কাজ করেছি, ওখানেও কিন্তু একটা প্রচলিত আছে যে বাঙালি এবং হিন্দু। আগে যে উচ্চবর্ণের মানুষগুলো বলতো বাঙালি এবং মুসলিম, এখন হচ্ছে মুসলিমরা যারা আধিপত্য করছে তাদেরই এটা হচ্ছে, তারা বাঙালি, আর হিন্দুরা হচ্ছে ইন্ডিয়ান হতে পারে, চারাল হতে পারে, তারা হিন্দু। এই জায়গাটার থেকে দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে একটা বিদ্রোহ দরকার আমাদের প্রত্যেকের মধ্যে, যে একটা মানে কি বলবো, আত্মসত্তাকে জাগানোর জন্য আমাদের প্রত্যেকের ক্ষেত্রে এটাকে ভাবা দরকার যে আসলে আমরা কি করতে পারি। তার জন্যে আমাদের যা প্রয়োজন, একত্রিত থাকা প্রয়োজন। এইরকম যে কাজটুকুন আপনারা করছেন, এই কাজটুকুন করার মধ্য দিয়ে বোধহয় আমরা একটা জায়গায় পৌঁছাতে পারি, তা না হলে হবে না। কেননা আমরা যে জায়গার থেকে উঠে এসেছি, কেউ জায়গা ছেড়ে দেয় না। দলিত সাহিত্য একাডেমি যখন তৈরি হয়, এই সাম্প্রতিক সময়ে একজন বিখ্যাত লেখক, যিনি ভারতীয় সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন, তিনি বলেছিলেন যে আমাদের ব্রাহ্মণ সাহিত্য একাডেমি প্রয়োজন। আসলে প্রয়োজনটা ওইভাবে বিভেদ নয়, প্রয়োজনটা সত্যি আছে কিনা ভেবে দেখা দরকার।
বা আমরা আমরা যদি ধরুন সে নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাস পড়ি, ধনা তুই চাড়াল, তুইও যার, ও মুসলিম, ও নেড়ে, তোরা দুইজনেই বেরো, আমি এখন টিফিন করব। এই এই যে জায়গাটা আমার সাথে, আপনি কিন্তু অনেক কাছের মানুষ, অনেক কাছের। এই বোধটা যদি থাকে না, তাহলে মনে হয় আমরা কিছু করতে পারি। সেই কারণে আমাদের তো আসলে শঙ্খ ঘোষের কথায় বলতে হয়, আমাদের ডান পাশে ধস বায়গিরি খাত, মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাদ। সেই জায়গায় গিয়ে কবি যখন বলছেন তবু তো কোথাও কিছুই যদি নেই, তবু তো কজন আছি বাকি, আয় আরো বেঁধে বেঁধে থাকি। অসংখ্য ধন্যবাদ ডক্টর আশিস হীরা মহাশয়কে। অত্যন্ত সুন্দরভাবে সাবলীল ভাষায় উনি তার অভিজ্ঞতার কথা আমাদের সাথে শেয়ার করলেন। আমরা অনেক সমৃদ্ধ হলাম এবং আমাদেরকে উদ্বুদ্ধ করলেন মুসলিম সাহিত্য একাডেমির বিষয়ে ভাবার জন্য। আমরা আজকের আমাদের যে সাহিত্য সভার আয়োজন করা হয়েছিল, শেষ হয়নি, এরপর আমরা একটা কালচারাল ইভেন্টের আয়োজন করেছি, খুব ছোট্ট। এখন আমরা গান কবিতা এগুলো শুনবো, তারপর আমাদের ভোট অফ থ্যাঙ্কস হবে, তারপর আমরা শেষ করব। আমি এখন কালচারাল ইভেন্টের মডারেশনের জন্য তানিয়া পারভিনকে অনুরোধ করছি।